সুপ্রিয় বন্ধুরা, আইডিয়াল টিচিং জোনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আর আমিও সৃষ্টিকর্তার কৃপায় বেশ ভালো আছি। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ এই অধ্যায়ের পার্ট 2 নিয়ে ক্লাসটি করব। তো গত ক্লাসে আমরা প্রাপ্য হিসাবের বেসিক কতগুলো টিপস নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলি অবশ্যই সকলের জানা দরকার এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালোভাবে করার জন্য। কেননা কোনো চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে সেই বিষয়ে উপর অঙ্ক করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। যদিও এই চ্যাপ্টারটি খুবই সহজ, সেজন্য তোমাদের আমি বলছি যারা পার্ট 1 ক্লাসটি দেখোনি তোমরা অবশ্যই আগে পার্ট 1 ক্লাসটি দেখে নেবে। আর যারা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের পার্ট 2 ক্লাস শুরু করছি। তো আমরা পার্ট 1 ক্লাসে এই প্রাপ্য হিসাব কি, অনাদায়ী পাওনা বা কুঋণ কি, লিখিত অনাদায়ী পাওনা কি, অলিখিত অনাদায়ী পাওনা কি, অনাদায়ী পাওনা সঞ্চিতি কি, এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কিরকম ভাবে প্রশ্ন আসে এবং কি কি রিকোয়ারমেন্ট চায়, সেখানে ক, খ, গ 3টা রিকোয়ারমেন্ট থাকে। আমরা গতকাল শুধুমাত্র ক নাম্বার রিকোয়ারমেন্টে কি ধরনের অঙ্ক আসে সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম, এবং আমরা বলেছিলাম পরবর্তী পার্ট 2 এ আমরা খ নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব। আমরা জানি খ নাম্বার রিকোয়ারমেন্টে বলেছিলাম যে শুধুমাত্র জাবেদা দাখিলা থাকে, তাই আমরা খ নাম্বার রিকোয়ারমেন্টে যে সকল জাবেদাগুলো থাকে সেগুলো জাবেদা নিয়ে আলোচনা করব। এই খ নাম্বার রিকোয়ারমেন্টে মূলত 4টা জাবেদা জানলেই দেখা যাবে সব অঙ্কে আমরা পারবো, কারণ প্রত্যেকটা অঙ্কে 4টা রিকোয়ারমেন্ট অর্থাৎ 4টা জাবেদা থাকে। তবে কিছু কিছু প্রশ্নের অঙ্কে আরো 2-1টা জাবেদা বেশি থাকে, সেই জাবেদাগুলো নিয়েই আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। অনাদায়ী পাওনা লিপিবদ্ধকরণের উপায় বা পদ্ধতি। এখানে 2টি পদ্ধতিতে অনাদায়ী পাওনা লিপিবদ্ধ করা হয়। প্রথমটি হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি অবলোপন পদ্ধতি, তো আরেকটি হচ্ছে সঞ্চিতি অথবা ভাতা অথবা বরাদ্দ পদ্ধতি। তাহলে প্রথমেই প্রত্যক্ষ বা সরাসরি অবলোপন পদ্ধতিতে জাবেদাটি হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ অনাদায়ী পাওনা হচ্ছে একটি আমাদের জন্য ক্ষতি, সেজন্য অনাদায়ী পাওনা হিসাব ডেবিট হবে এবং প্রাপ্য হিসাবের পরিমাণ কমে যাবে, সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। এখানে সরাসরি অবলোপন পদ্ধতি এই কারণেই, কারণ অনাদায়ী পাওনা হওয়ার সাথে সাথেই এই প্রাপ্য হিসাবের পরিমাণকে কমিয়ে দেওয়া হয়। এজন্য এখানে সরাসরি বা প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি বলা হয়। এখানে কি মনে রাখতে হবে যে অনাদায়ী পাওনা হয়ে গেলে আমাদের এখানে সরাসরি প্রাপ্য হিসাবকে কমিয়ে দেওয়া হয়। এই জাবেদাটা আমরা সকলেই জানি। তবে অনাদায়ী পাওনা লিপিবদ্ধকরণে আরেকটা পদ্ধতি আছে, সেটাকে সঞ্চিতি বা ভাতা বা বরাদ্দ পদ্ধতি বলে। এখানে সরাসরি প্রাপ্য হিসাব কমানো হয় না, এখানে আমাদের সঞ্চিতি সৃষ্টি করা থাকে, এই সঞ্চিতি হিসাবকে কমিয়ে দেওয়া হয়। আমরা গত ক্লাসে অনাদায়ী পাওনা সঞ্চিতি সম্পর্কে জানতে গিয়ে জেনেছি যে অনাদায়ী পাওনা সঞ্চিতি একটা ভবিষ্যৎ ব্যবস্থা, মানে ভবিষ্যতে অনাদায়ী পাওনা হতে পারে, সেজন্য আগে থেকেই একটা ফান্ড ক্রিয়েট করা হয়। সেক্ষেত্রে ফান্ড ক্রিয়েট করার পর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রিয়েট করার সময় আমরা কি জাবেদাটা লিখি আগে সেইটা আমরা জানি। তাহলে অনাদায়ী পাওনা যখন আমরা লিখি অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করি, তখন আমরা কি করি, অনাদায়ী পাওনা সঞ্চিতিটা আমরা, যেহেতু সঞ্চিতি কি হয় সাধারণত ক্রেডিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব আমরা কি ক্রেডিট বলি। এখন কিসের জন্য
এই ডেবিটটা কি হবে? তাহলে ডেবিট হবে শুধুমাত্র অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট ডেবিট। তাহলে আমরা যখন অনাদায়ী পাওনা হিসাব সৃষ্টি করি তখন জাবেদাটা হয় হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এখন যখন আমরা এটা সঞ্চিতি সৃষ্টি করলাম, মানে কি এখনো যে আমরা নিশ্চিত না, অনাদায়ী পাওনা হতেও পারে আবার নাও হতে পারে, সেজন্য আমরা এই জন্য আমরা কি করলাম? সঞ্চিতি সৃষ্টি করলাম। যখন আমরা নিশ্চিত হতে পারবো তখনই আমরা কি করব? অনাদায়ী পাওনার জন্য আমরা তখন প্রাপ্য হিসাবকে ক্রেডিট করব। আর যেহেতু আমরা সঞ্চিতি রাখছিলাম কি অনাদায়ী পাওনার জন্য, তখন এই সঞ্চিতিটা আমাদের কি করবে? কমে যাবে। তখন এই অনাদায়ী পাওনা সঞ্চিতি বা ভাতা বা বরাদ্দ পদ্ধতিতে অনাদায়ী পাওনা লিপিবদ্ধকরণের ক্ষেত্রে তখন আমরা জাবেদাটা দিই কি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট সঞ্চিতি ডেবিট। আর এখন আমরা কি করব? এই প্রাপ্য হিসাবটা কমিয়ে দেব, অর্থাৎ প্রাপ্য হিসাব কি হবে? এই ক্রেডিট। তাহলে ব্যাপারটা ভালো মতো বুঝতে হবে। প্রথমে আমাদের কি অনাদায়ী পাওনা সঞ্চিতিটা, এই বরাদ্দ পদ্ধতিতে আমাদের কি থাকে? আগেই অনাদায়ী পাওনা সঞ্চিতিটা সৃষ্টি করা থাকে। এখন অনাদায়ী যখন আমরা নিশ্চিত হয়ে যাব যে অনাদায়ী পাওনা এখন হয়ে গেল, তখন কি হয়? যখন আমরা অনাদায়ী পাওনা লিখব এই সঞ্চিতি বা ভাতা পদ্ধতিতে, তখন আমরা কি করব? আগে সৃষ্টি করা অনাদায়ী পাওনা সঞ্চিতিটা আমরা কি করব? ডেবিট করে দেব। অর্থাৎ অনাদায়ী পাওনা আগে সঞ্চিতি আগে কি ছিল? ক্রেডিট ছিল, এখন ডেবিট করে দিলাম, অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে গেল এবং প্রাপ্য হিসাবের পরিমাণও ক্রেডিট করার সাথে সাথে কমে গেল। আশা করি তোমরা এই দুটি জাবেদা বুঝতে পারছো। এই দুটি জাবেদা তোমরা মনে রাখবে। তবে আমাদের এই ক নাম্বার অর্থাৎ সরাসরি বা প্রত্যক্ষ অবলম্বন পদ্ধতিতে অঙ্ক সাধারণত করতে হবে না, আমাদের অঙ্ক সাধারণত করতে হবে এই 2 নাম্বার পদ্ধতিতে। এই পদ্ধতিতে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমাদের অনাদায়ী পাওনা কিভাবে আমরা জাবেদাটা করব, এইটা 2 নাম্বারটা তোমরা মনে রাখবে। এখন আমরা আমাদের মূল যে জাবেদা সেখানে আমরা চলে যাব। আমাদের যে জাবেদাগুলো থাকবে, যেমন প্রথমে আমাদের ধারে বিক্রয় যদি থাকে সেক্ষেত্রে কি জাবেদা হবে? এটা সাধারণত আমরা জানি ধারে বিক্রয় করলে আমাদের জাবেদা হয় হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এটা সিম্পল জাবেদা। এরপরে প্রাপ্য হিসাব থেকে আদায়। প্রাপ্য হিসাব থেকে আদায় করলে আমাদের জাবেদাটা কি হবে? আদায় করা মানে হচ্ছে নগদ টাকা আমাদের আসবে, তাহলে নগদান হিসাব ডেবিট। আর হচ্ছে যেহেতু আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পেলাম, প্রাপ্য হিসাব আমাদের কি হলো? কমে গেল, সেজন্য প্রাপ্য হিসাব কি হবে? ক্রেডিট। নগদান হিসাব টু প্রাপ্য হিসাব। এরপরে হচ্ছে লিখিত অনাদায়ী পাওনা। লিখিত অনাদায়ী পাওনা, তাহলে লিখিত অনাদায়ী পাওনা যে জাবেদাটা হবে ওই যে এর আগে আমরা 2 নাম্বার যে পদ্ধতিতে সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতিতে আমরা যে জাবেদাটা করলাম, যে অনাদায়ী পাওনা সঞ্চিতি পাওনা সঞ্চিতি 2 হচ্ছে প্রাপ্য হিসাব। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কি সরাসরি পদ্ধতি, প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি না সঞ্চিতি পদ্ধতি। তবে আমাদের পরীক্ষায় প্রশ্ন দেখে বুঝতে হবে, প্রশ্নে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া থাকবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি যখনই দেওয়া থাকবে তখনই আমরা বুঝবো যে এটা সঞ্চিতি পদ্ধতিতে আমাদের জাবেদা করতে হবে। আর যখনই অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে না তখন আমাদের ওই যে 1 নাম্বার পদ্ধতিতে অর্থাৎ প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতিতে জাবেদা করতে হবে। তবে আমি আবারও বলছি, তোমাদের এই 2 নাম্বার পদ্ধতিতে অর্থাৎ সঞ্চিতি পদ্ধতিতেই জাবেদা করতে হবে।
এরপরে এখন গেল যে লিখিত অনাদায়ী পাওনা। এই লিখিত অনাদায়ী পাওনাটা কি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আর অলিখিত অনাদায়ী পাওনা কি সেটাও গত ক্লাসে আলোচনা করেছি। আর মূলত লিখিত অনাদায়ী পাওনা এবং অলিখিত অনাদায়ী পাওনার জাবেদাটা সেম। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কি? ডেবিট, আগেরটাই করলাম। অনাদায়ী পাওনা সঞ্চিতি 2 হচ্ছে প্রাপ্য হিসাব। ইচ্ছা করলে তোমরা এই দুইটা জাবেদা একসাথেও দিতে পারো, তবে আলাদা দেওয়াটাই বেটার। এখন আসি আমরা চলতি বছর অনাদায়ী পাওনা খরচের জাবেদা। চলতি বছর অনাদায়ী পাওনা খরচের জাবেদাটা হবে হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা হিসাব 2 হচ্ছে অনাদায়ী পাওনার সঞ্চিতি। আর একটা কথা মনে রাখতে হবে, যখন অনাদায়ী পাওনা খরচের অথবা চলতি বছর অনাদায়ী পাওনা খরচের জাবেদা আমরা দিব, যেহেতু এটা মুনাফা জাতীয় লেনদেন, সেহেতু এই মুনাফা জাতীয় লেনদেন আমরা জানি এটাকে সাথে সাথে বন্ধ করে এই চলতি বছর অনাদায়ী পাওনা খরচের যে জাবেদাটা আমরা এখন দিলাম, এই জাবেদাটা করার পরপরই আমাদের আরেকটা জাবেদা দিতে হবে যে এই অনাদায়ী পাওনা খরচ হিসাবটা বন্ধ করে দিতে হবে। এই বন্ধ করে দিতে হবে কিভাবে? এটার জন্য জাবেদা হবে আয় সারাংশ ডেবিট 2 হচ্ছে এই যে হিসাবটা বন্ধ করব অনাদায়ী পাওনা হিসাব, এটা হচ্ছে ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব। তো এই জাবেদা বন্ধের কথা বলা থাকবে না পরীক্ষায়। যখন আমরা এই জাবেদাটা দেব অনাদায়ী পাওনা খরচের জাবেদা, তখন সাথে সাথে আমাদের কি করতে হবে? এই বন্ধের জাবেদাটাও দিতে হবে। তো আমাদের পরীক্ষায় মূলত এই 1 নাম্বার 2 নাম্বার জাবেদাটা, এই 1 নাম্বার এবং 2 নাম্বার জাবেদাটা সব কি প্রশ্নে এই অ্যান্সার করতে হবে না, তবে ম্যাক্সিমাম প্রশ্নে আমাদের এই 3 নাম্বার 4 নাম্বার এই 5 নাম্বার এবং 6 নাম্বার এই 4টা জাবেদা আমাদের সব অঙ্কে মোটামুটি কভার করবে। এই 3, 4, 5, 6 এই 3টা জাবেদা, এই 4টা জাবেদা দিয়ে আমরা সমস্ত অঙ্ক করতে পারবো। সাধারণত এই 4টা জাবেদাই আমাদের পরীক্ষা চায়, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে 1 নাম্বার আর 2 নাম্বার জাবেদাটা আমাদের চায়। এখন আমরা শিখব একটা জাবেদা যেটা পরীক্ষায় সচরাচর আসে না, খুব কম ক্ষেত্রেই আসে। সেটা হচ্ছে 7 নাম্বারের যে জাবেদা, অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায়। অনাদায়ী পাওনা আমরা সাধারণত জানি যে এটা কখনো আদায় হয় না, তবে আবার কখনো কখনো আনএক্সপেক্টেড আদায় হতে পারে। সেটা কিরকম? যেমন কেউ একটা পণ্য কিনে হঠাৎ করে এই এলাকা ছেড়ে ট্রান্সফার হয়ে গেছে, হয়তো সে চাকরি করে বা যাই কিছু অন্য এলাকায় চলে গেছে, সে অনেকদিন পরে আবার এই এলাকায় আসছে। সে তার মনে আছে যে আমি তো এই দোকান থেকে একটা জিনিস ক্রয় করেছিলাম, এই টাকাটা আমার দেওয়া উচিত। তখন সে আবার কি করে? এই টাকাটা দেখেছে কয়েক বছর পরে এসে দিয়ে যায়। তখন আমরা কি করছিলাম? এইটারে আমরা কি করছিলাম? অনাদায়ী পাওনা হিসেবে লিখে রেখেছিলাম। অর্থাৎ আমি যে তার কাছে টাকা পাই প্রাপ্য হিসাব, আমরা তখন এটারে কমিয়ে দিয়েছিলাম। তখন কি করছিলাম? প্রাপ্য হিসাবকে ক্রেডিট করছিলাম। আর এই যে অনাদায়ী পাওনা যে যাবে তারা আমরা করছিলাম যে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন আমাদের যেহেতু আমরা করে ফেলছি, প্রাপ্য হিসাব কমাই ফেলছি, তখন আমাদের এখন কি করতে হবে? এইটারে উল্টাই দিতে হবে, আবার প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট করতে হবে। আমরা যদি কারো কাছে টাকা না পাই, আমাদের খাতা কলমে যদি না থাকে, তাহলে আমরা সেটাকে আবার আদায় করব কিভাবে? সেজন্য আমাদের কি করতে হবে? এই জাবেদাটাকে প্রথমে উল্টিয়ে দিতে হবে। তাহলে প্রথমে
উল্টায় দিতে হলে আমাদের কি করতে হবে, তাহলে এই যে প্রাপ্য হিসাব ক্রেডিট ছিল, এখন প্রাপ্য হিসাব কি হবে, ডেবিট, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি কি, এই ক্রেডিট। তার মানে এখন প্রাপ্য হিসাব ডেবিট, মানে আমরা এখন প্রাপ্য হিসাবের কাছে টাকা পাই। এখন আমরা এই জাবেদাটা দিব হচ্ছে 1 নম্বরে কি করতে হবে, আমাদের এর উল্টা দিতে হবে, এরপরে আমরা এর কাছ থেকে টাকা পাবো। এর কাছ থেকে যখন টাকা পাবো তখন নগদান হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা টাকা পেলাম, তাহলে কি হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো মূলত এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো এই 7 নাম্বারটা পরীক্ষায় সাধারণত আসে না, তো যখন আসে তখন আমাদের কি করতে হবে, এটার জন্য 2টা জাবেদা দিতে হবে। প্রথমে প্রাপ্য হিসাব ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, এবং এরপরে কি নগদান হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। আমি আবার বলছি, তোমাদের এই অধ্যায়ের জন্য এই 3, 4, 5, 6 ম্যাক্সিমাম অঙ্কে এই 4টা জাবেদা দিয়েই হয়ে যাবে। তবে কিছু ক্ষেত্রে এক্সেপশনাল হলে সেক্ষেত্রে এই 1 নাম্বার এবং 2 নাম্বার জাবেদা দিতে হবে। আর যখনই প্রাপ্য অবলোপনকৃত অনাদায়ী পাওনা হিসাব অর্থাৎ অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হয়, তখন এই 2টা জাবেদা আমাদের দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ক্লাস এ পর্যন্তই। আমি আশা করি তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছো, সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর সবকিছু বুঝতে পেরেছো। তবে একটা বিষয়, আমি ভিডিওটি রেকর্ড করার পরে দেখতে পারলাম যে জাবেদা করার সময় অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি এরপরে হিসাব কথাটি লেখা হয় নাই, কারণ জাবেদার প্রত্যেকটি দফার শেষে হিসাব কথাটি লিখতে হয়। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।